সবাই ভালো আছেন এবং আইটিভির পরীক্ষার প্রিপারেশন আপনারা নিচ্ছেন। তো আমি এর আগে যে টিউটোরিয়াল দিয়েছিলাম সেখানে কিছু সংজ্ঞা কিভাবে আসতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আয়কর নির্দেশিকা 2025-2026। আমরা আজকে এই ভিডিওতে দেখব কিভাবে আয়কর নির্দেশিকা থেকে প্রশ্ন আসতে পারে এবং এখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আজকে আমরা আলোচনায় চলে যাই। আমরা এখানে ইম্পর্টেন্ট কিছু বিষয় পড়ব। সেটি হলো প্রথম ভাগে রয়েছে সাধারণ জ্ঞাতব্য যে বিষয়গুলো রয়েছে সেটা দেখি আমরা। রিটার্ন কি, এটা আমাদেরকে একদম জেনারেল নলেজ, যারা আমরা আইটিভি পরীক্ষা দিব এবং কর আইনজীবী হইতে চাই তাদেরকে যে বিষয়টি জানতেই হবে সেটি হলো রিটার্নটা কি। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি হলো আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার নামই হচ্ছে রিটার্ন। এখানে বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে আইন অত্যন্ত জটিল একটি বিষয়, এজন্য বারবার পড়তে হয়। এখানে রিটার্ন কি জিনিস, এটার জন্য আপনাকে খুবই ছোটভাবে সিম্পলভাবে আপনাকে জিনিসটি মনে রাখতে হবে যে বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে রিটার্ন। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্নের সকল প্রকারের আয়ের বিবরণী, বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী এবং ক্ষেত্রমতো জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে। এত বড় দিতেও যদি না পারেন, অন্ততপক্ষে এখানে কয়েকটি শব্দ মনে করে রাখতে হবে যেটা আপনাকে এতটুকু লিখতে সাহায্য করবে, যেটা না পড়লেই না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা যাই, রিটার্ন কারা দাখিল করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ছোট প্রশ্ন হইতে পারে এবং এটা ইন্টারভিউতে ধরতে পারে যে রিটার্ন কারা দাখিল করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলুন দেখা যাক কারা রিটার্ন দাখিল করতে পারবেন তা দুই ভাগে চিহ্নিত করা যায়। তাহলে কারা রিটার্ন দাখিল করতে পারবে এটা দুই ভাবে আমরা বুঝতে পারবো। একটি হলো যাদের করযোগ্য আয় রয়েছে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে, এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। তাহলে দুই ধরনের ব্যক্তিদেরকে রিটার্ন দাখিল করতে হবে, যাদের করযোগ্য আয় রয়েছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এরপর আছে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। তার মানে যাদের করযোগ্য আয় রয়েছে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যাদের আয় যদি বছরে 3,50,000 টাকার বেশি হয়, মহিলা বা 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে 4 লক্ষ টাকার বেশি হয়, তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যাদের বছরে 4,75,000 টাকার আয় বেশি হয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা আয় যদি বছরে 5 লাখ টাকার বেশি হয়, কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা অধিক হইবে, তবে প্রতিবন্ধী ব্যক্তি পিতা ও মাতা উভয়ের করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবে। অর্থাৎ কারো যদি প্রতিবন্ধী সন্তান থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি পিতামাতা উভয়ই করদাতা হয় সেক্ষেত্রে যে কোনো একজন এই সুবিধাটি পাবে। 6 নম্বরে রয়েছে বাংলাদেশে অনিবাসী বাংলাদেশী ব্যতীত এইরূপ সকল করদাতার জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। এরপর রয়েছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। আমরা তাহলে আগেরটা পড়েছি যে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে, অর্থাৎ এই বিষয়গুলো যদি থাকে তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, অর্থাৎ এখানে তাদের কর থাকুক বা না থাকুক আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতেই হবে।
এরকম এখানে অনেকগুলো আছে, যেমন কর্মুক্ত আয় সীমা অতিক্রম করলে, কোম্পানি বা ফার্মের শেয়ার হোল্ডার কর্মচারী হলে, ফার্মের অংশীদার বা কোনো ব্যক্তি সংঘ হলে, কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হইলে, গণকর্মচারী হইলে, এরকম অনেক আছে এখানে। অনেক বলতে এখানে মোটামুটি 40-45-45টার মতো আছে। এখানে 45টায় আপনাকে মুখস্থ রাখতে হবে বিষয়টি এমন না, তবে সবগুলা পড়তে হবে যাতে আপনি মনে রাখতে পারেন, নৈবেত্তিক প্রশ্নের মতো বা এক কথায় প্রশ্ন হইলে যাতে এগুলো রাখতে পারেন, মনে রাখতে পারেন, এই জন্য এগুলো পড়তে হবে। তবে এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, যেমন এই যে করার উপর যোগ্য আয় না থাকার সাপেক্ষে 20 লক্ষাধিক টাকা ঋণ গ্রহণে, এটা প্রশ্ন হইতে পারে যে কত লক্ষ টাকার ঋণ গ্রহণে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, এরকম প্রশ্ন আসতে পারে। তারপরে সিটি কর্পোরেশন, পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কমন যে বিষয়গুলো, এগুলো তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রির ক্ষেত্রে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। তারপরে চিকিৎসক, এগুলো মুখস্থ রাখতে হবে। এরপরে আছে এখানে এরপর আছে হচ্ছে যে 10 লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে 10 লক্ষাধিক টাকা সঞ্চয়পত্র ক্রয়ে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই এই বিষয়গুলো না পড়লেই নয়, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। এরপর আমরা আসি, তারপরে এর মধ্যে আছে জমি দলিল করার সময় যে রিটার্ন আপনাকে লাগবে, এটা আপনাকে মনে রাখতে হবে। হোটেল, রেস্টুরেন্টে, মোটেল, কমিউনিটি সেন্টার, এগুলোতে লাইসেন্স নবায়নকালে এগুলো করতে হবে। ট্রেড লাইসেন্স নিতে লাগবে, এগুলো নিতে হবে। এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরীক্ষায় চলে আসতে পারে যে রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায়। সকল আয়কর অফিসে রিটার্ন ফর্ম পাওয়া যায়। যে কোনো আয়কর অফিসে, সার্কেল অফিসে আপনি গেলে আপনি ওখানে রিটার্ন ফর্ম পাবেন। একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। বিষয়টি মনে রাখবেন যে রিটার্ন ফর্ম নিতে কোনো প্রকার টাকা প্রদান করতে হবে না। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট রয়েছে, nbr.gov.bd থেকে রিটার্ন ফর্ম ডাউনলোড করা যাবে। রিটার্নের ফটোকপি গ্রহণযোগ্য। এখান থেকে আপনি ডাউনলোড করে রিটার্ন যদি আপনি ফটোকপি করেন সেটাতেও কোনো সমস্যা নাই, এটা গ্রহণযোগ্য। স্বয়ং এনবিআর আমাদেরকে এই কথাই বলে দিচ্ছে, সুতরাং আমরা ফটোকপি করলেও কোনো সমস্যা হবে না। আমরা পরেরটাতে চলে যাই। রিটার্ন দাখিলের সময়, রিটার্ন দাখিল কখন করবেন। স্বাভাবিক ব্যক্তি করদাতাকে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন। আয়বর্ষ কি জিনিস, এই বিষয়টি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, যদি কেউ দেখতে চান তাহলে ওখানে দেখে আসতে পারেন। আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন এর মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর আইনের ধারা 173 মোতাবেক কর পরিশোধ করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে রিটার্ন দাখিলের সময় কোনটা। এখানে এক কথায় প্রশ্ন হইতে পারে যে রিটার্ন দাখিলের সময় কি, তখন এইটুকু বিষয় লিখে দিতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পরবর্তীকালে রিটার্ন দাখিল, অর্থাৎ রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পরবর্তীকালে রিটার্ন দাখিল। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পরবর্তীকালে রিটার্ন দাখিল করা যাবে কি? হ্যাঁ, যাবে। এক্ষেত্রে আয়কর আইনের 174 ধারা মোতাবেক কর পরিশোধ করতে হবে, অর্থাৎ 174 ধারা যেভাবে বলা আছে সেইভাবে সময়ের পরে রিটার্ন দাখিল করা যাবে। রিটার্ন দাখিলের পদ্ধতি, স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পর থেকে সংশ্লিষ্ট করবর্ষ এর 30 জুন তারিখ পর্যন্ত যখনই রিটার্ন দাখিল করুন না কেন স্বনির্ধারিত পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে। এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে যে 30 জুন তারিখের পর রিটার্ন দাখিল করুন বা কেন স্বনির্ধারিত দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পরবর্তীকালে স্বনির্ধারিত পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে কি? হ্যাঁ, তবে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষ 30 জুন তারিখে সমাপ্ত 30 জুন তারিখের সমাপ্ত অতিক্রান্ত হওয়ার পরে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে না। এক্ষেত্রে পরবর্তী অর্থবছর 1 জুলাই হইতে আরব্ধ হইতে সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে।
রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ কি? তাহলে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ এটা কি জিনিস, এটা আমরা একটু করি। স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতার ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন। স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের 15তম দিন। এগুলো মনে রাখতে হবে। পূর্বে কখনো রিটার্ন দাখিল করেন নাই এমন স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয়বর্ষ শেষ হবার পরবর্তী 30 জুন। এইটি খুবই একটি গুরুত্বপূর্ণ। এটি অনেক জায়গায় দেখবেন, আপনার সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখা যায় যে আমি অমুক ডেটে রিটার্ন 10 সার্টিফিকেট ওপেন করেছি, তাহলে আমি কবে রিটার্ন দেব, কবে জমা দিব, এটা কবে জমা দিলে হবে, এটার অ্যান্সার এখানে দেওয়া আছে। পূর্বে কখনোই রিটার্ন যারা দাখিল করেন নাই এরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হবার পরবর্তী জুন তারিখ সে তার রিটার্ন দাখিলের সর্বশেষ সময়। বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে 90তম দিন যদি উক্ত ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা এসে গেছি। আমাদের অনেকেই বিদেশে থাকেন, প্রবাসী ভাইরা আছে যারা চাকরির উদ্দেশ্যে চলে যান, তাদের ক্ষেত্রে কি হবে? এখানে বলছে যে বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে 90তম দিন যদি উক্ত রূপ ব্যক্তি উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য পেশনে বা লিয়েনে নিযুক্ত হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন। অর্থাৎ কোনো প্রবাসী ভাই যদি রিটার্ন জমা দিতে না পারেন বিদেশে অবস্থানকালে, তাহলে উনি বিদেশ থেকে বাংলাদেশে আসার পর 90তম দিন পর্যন্ত উনি রিটার্ন দাখিল করার সময় পাবেন। সেক্ষেত্রে কোনো জরিমানা হবে না। অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন, যে কথাগুলো এখন বললাম আমি। পরটাতে বলছে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখ বা রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ হইতে 90 দিনের বেশি হবে না। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ যদি সরকারি ছুটির দিন হয় তাহলে উক্ত দিন অব্যবহিত পরবর্তী কর্মদিবস। রিটার্ন দাখিলের সর্বশেষ যদি সরকারি ছুটির দিন হয়, যেমন কোনো সরকারি ছুটি পড়ে গেছে বা শুক্রবারও পড়ে গেছে বা শনিবার পড়ে গেছে, তাহলে ওইটা রবিবারে জমা দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এটা আইনেই বলা আছে, সুতরাং কোনো সমস্যা নেই। রিটার্ন কোথায় দাখিল করতে হয়? গুরুত্বপূর্ণ একটি বিষয়। রিটার্ন আপনি কোথায় দাখিল করবেন এটা এখন আমরা দেখি। টিআইএন সনদে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ টিআইএন সনদে, অর্থাৎ টিন সনদে, টিন সার্টিফিকেটে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থান করলে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রিটার্ন দাখিল করা যায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থানকালে করলে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রিটার্ন দাখিল করা যায়। তাছাড়া এই যে e-taxindia.gov.bd ওয়েবসাইট ব্যবহার করেও, এই ওয়েবসাইটটি ব্যবহার করেও অনলাইনে রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পরীক্ষায় কিন্তু এটাও বলতে পারে যে রিটার্ন কোথায় দাখিল করবেন, তখন কিন্তু আপনাকে এইটুকুর সাথে, অথবা বলতে পারে যে কোন লিঙ্কে রিটার্ন দাখিল করা যায়, তখন এইটুকু আপনাকে লিখে দিতে হবে। এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা চলে এসেছি, সেটি হলো রিটার্ন দাখিল না করলে কি হয়। অনেকেই আমাদের মধ্যে আছে রিটার্ন দাখিল করতেছে না, অবহেলা করতেছে। সেক্ষেত্রে সরকারি নিয়মটা কি আমরা দেখে আসি। নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করলে নিম্ন বর্ণিত বিষয়াদির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 1, ধারা 266 অনুসারে জরিমানা হবে। ধারা 266-তে যে জরিমানা বিধানটি আছে সেটি এখানে চালু হয়ে যাবে। আমরা এই ধারাগুলো পরবর্তীতে আলোচনা করব। খ নাম্বারে আছে ধারা 174 অনুসারে কর অব্যাহতির ক্ষেত্রে সংকোচন হবে। অর্থাৎ আপনি অব্যাহতি যে পাইতেন এটা নাও পাইতে পারেন। মাসিক 2% হারে অতিরিক্ত কর পরিশোধ
করতে হবে, এটাও গুরুত্বপূর্ণ। ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। আপনি যদি রিটার্ন দাখিল না করেন, আপনার ইউটিলিটি সার্ভিস যেমন হোয়াটসঅ্যাপ, বিদ্যুৎ বিল, আপনার টেলিফোন বিল, এগুলো বিচ্ছিন্ন করা হতে পারে। বেতন ভাতাতি প্রাপ্তিতে জটিলতা। যদি কেউ চাকরি করে থাকেন, সরকারি হোক বা বেসরকারি হোক, যদি আপনি রিটার্ন দাখিল না করেন তাহলে বেতন ভাতাদি প্রাপ্তিতে আপনার জটিলতার সৃষ্টি হবে, এমনকি বেতন বন্ধ করে দেওয়া হইতে পারে। প্রিয় দর্শক, আজকে একটি চ্যাপ্টার কমপ্লিট করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।